আসলে ওই ভিডিওটা অনেক লং হয়ে গেছে, ওটা যদি আমি আপলোড করতে যাই অনেক টাইমও নিবে আর অনেক বেশি যে কারণে আমি ভাবলাম যে আরেকটা ছোট একটা ক্লিপে মানে ছোট একটা ইয়াতে রেকর্ড করে তারপরে বলি। তো ভাবিকে যে হে আমার কাপড় চোপড় সব এলোমেলো করে রাখা, বাট কিছু করার নাই, যতক্ষণ না পর্যন্ত আমি আরেকটা র্যাক দিই আর আলমিরাগুলো ঠিক না হবে অতদিন পর্যন্ত এইভাবেই রাখতে হবে, অথবা অন্য একটা সিস্টেম করতে হবে যাতে করে বাইরে না ঝুলানো হয়। এখানে একটা সুন্দর একটা র্যাক রেখেছিল, কিন্তু এখানে এই কাপড়গুলো যখন ভিতরে রাখবো আমি আলমারিটা ঠিকঠাক করে, তখন এইটা ওইখানে রাখা যাবে, তখন আমার কম্পারেটিভলি মানে আমি অসুবিধাটা এখানে আমার ওয়াশরুমের পাশে, তো এটা আমার জন্য সুবিধা আর কি। তো হোয়াট এভার, আমি অনেক বছর পর সে 2000 বলছি 1998-99-তে তাসিন পেটে থাকা অবস্থায় আমি খুলনা যাই, এবং ওখানে যাওয়ার পরে আমার তাসিন বাবা হয়, বাট ওখানে যাওয়ার পরে প্রায় 6 মাস 7 মাস পর আমি জুন মাসে যাই, তাসিন আব্বু হয় হলো জানুয়ারিতে। বাট জুন মাসে যখন যাই তখন আমি যে বিল্ডিংটায় বাসা পেয়েছিলাম, আমি কখনো ওখানে মেসে থাকি না, ডিরেক্ট যে বাসা পেয়ে, কারণ ওখানে বাসা খালি থাকে খুলনা জাহানাবাদ ক্যান্টনমেন্টে। তো ওখানে দোতলাতে ছিলাম হলো দোতলাতে ছিলাম আমরা, আর আমাদের নিচতলায় ছিল হচ্ছে ক্যাপ্টেন দিদেন, ক্যাপ্টেন নাহিদ, মেজর হারুন তখন ক্যাপ্টেন ছিল। ও র্যাঙ্ক পড়ে খুলনার ডিসেম্বর মাসে র্যাঙ্ক পড়ে, মণ্ডল ভাই এসে তার র্যাঙ্ক পড়ে আর কি। তখন আমি ঢাকাতে ছিলাম তাসিন হওয়ার জন্য, ঢাকা সিএমএইচে তাসিন আব্বু হওয়ার জন্য। তো সো ওই ভাবি একতলায় যে ছিলেন, যে ক্যাপ্টেন নাহিদের মিসেস, ওনার সাথে আমার অলমোস্ট 26 বছর বা 27 বছর বোধহয় কি হয়েছে, 27 বোধহয় হয়েছে। 27 বছর পর ভাবির সাথে আমার আবার কথা হলো। এত আমার আই ওয়াজ এক্সাইটেড এবং এত ভালো লাগছে। আর ভাই হলো এখন মেজর জেনারেল হয়ে গেছে, মানে উইকার ছোট্ট একটা মেয়ে ছিল, ছোট্ট একটা ভাইয়া ছিল। আমিও ছোটো ছিলাম, আমার থেকেও প্রায় 4-5 বছরের ছোটো ভাবি। তো চিটাগংয়ের ভাবির নামটা আমার খেয়াল করা, তখনও আমি অত ভালো করে খেয়াল করিনি, কিন্তু জানতাম ওখানে যেহেতু আমরা একসাথে একই স্টেজে পারফর্ম করেছিলাম। ভাবিও খুব সুন্দর গান গাইতো, আমিও খুব সুন্দর গান গাইতাম। তো আমি আমার নিজের প্রশংসা নিজে করাটা ঠিক না, বাট ভাবির মতো না, ভাবি অনেক সুন্দর গান গায়, বাট আমিও ভালো গান গাইতাম। তো হোয়াট এভার, আমরা সব স্টেজ পারফর্ম করতাম আমাদের ক্লাব নাইটগুলোতে। তো তখন ভাবির সাথে পরিচয় তো খালি না, আমার নিচের ছেলে, আমি মাঝে মাঝে আমার ধীমানের সাথে অনেক মিল ভাবির, আমার বড় ছেলেটা, কারণ ধীমা যেরকম ফর্সা খুব সুন্দর হয়েছিল, আমার ছেলেটা যেরকম ফর্সা এবং সুন্দর, ভাবি ওরকম অনেকটা। আমি কিন্তু ছোটোবেলা ফর্সা ছিলাম, আমি অনেক বার্ন হয়ে গেছি, সম্পূর্ণ মুখ বার্ন হয়ে গেছে আমার। তো হোয়াট এভার, এখন ওই ভাবি যখন একতলা ছিল, আমি ভাবির কাছে ধীমান আব্বুকে রেখে আমি শহরে যেতাম, এটাকে বলে খালিশপুর, তারপরে একদম মেইন ওদের যে নিউ মার্কেট, খুলনা নিউ মার্কেট, ওখানে যেতাম আর কি মার্কেটিংয়ে। তো ভাবিও খুব একটা ভাইকে ছেড়ে বেরোতো না, তখন আমি আবার সাথে আরও মানুষ দিয়ে, সাপোজ বাচ্চু থাকলে বাচ্চু ওই সময় কি রেখেছি, কারণ তখন তাসিন হয় না, বাচ্চু তাসিন হওয়ার পরে আসছে। আরেকজন ছিল বোধহয় সাবিনা মেয়েটার নাম, বা এরকম কিছু, আমার নাম তো সারা, ওর নাম ছিল সাবিনা। ও হচ্ছে পরবর্তীতে বাচ্চুর ওয়াইফ যে ডলির ভাইকে বিয়ে করছিল, হ্যাঁ ভাইকে বিয়ে, আমি টাকা পয়সা দিয়েছিলাম। ওদের পরিবারের 4-5 জনের বিয়ের টাকা পয়সা সব আমাদের ওই জাহানাবাদ ক্যান্টনমেন্টে যে কজন অফিসার ছিলাম আমরা, লেডি সহকারে, সবাই আমরা দিয়েছিলাম আর কি। ওই আমাদের বাসার যারা ছিল সবাই মিলে, তাদের বাচ্চা কাচ্চা সবার। তো ওই অবস্থার পরে দেখা যায় যেই বিষয়টা আর কি, আমরা ওই সময়টার পরে আর কি এত বছর পরে ভাবির সাথে আলাপ করলাম, তো মেমোরাইজ করলাম সব কিছু। বাট আমি মনে হচ্ছিলো ভাবি বোধহয় ওই পাশের একতলা ছিল না, সে ছিল, আমি যেই পাশে ছিলাম সেই বিল্ডিংয়ের একতলা, আমি যেই সাইডটাতে ছিলাম। এবং এত ভালো লাগছে যে ভাবির কথা মনে হলো, ওই সময়টা আমার ওয়ান অফ দ্য বেস্ট টাইম খুলনাতে, মেজর হারুনের সাথে আমার 15 বছর সংসারের। ঢাকাতে তো খুব গর্জিয়াস লাইফ ছিল, কিন্তু খুলনার লাইফ যেরকম গর্জিয়াস ছিল, খুলনা ক্যান্টনমেন্ট, জাহানাবাদ ক্যান্টনমেন্ট, এবং সেই সাথে প্রচণ্ড রকমের মানে আমাদের ভিতরে সবসময় আনন্দ, সবসময় একটা নতুন কিছু, এটা বয়সের জন্য হতে পারে, বা ওই সময়ে যে আমাদের যে সুবিধাগুলো আসতো। আর খুলনাতে হলো খাওয়া দাওয়ার জন্য অসম্ভব ভালো, ওখানকার যে সি ফিশ,
প্লাস নট অনলি সি ফিশ, মানে মিঠা পানির যে মাছগুলো সেটারও কোনো ভ্যারিয়েশনের শেষ নাই। আর সেটার যে তাজা ফ্রেশ এবং সেই সাথে এটার যে আকার, সাপোজ এদিকে যদি একটা ট্যাংরা মাছ পাওয়া যেত এতটুকু, ওইখানকার ট্যাংরা মাছ পুরা এই হাত থেকে পুরো এতখানি হবে, মানে এত বড় বড়, অনেকটা ছোটো ছোটো পাঙ্গাস, মানে 1 কেজি 1/2 কেজির, মানে ট্যাংরার ওজনই প্রায় 600-700 গ্রাম, চিন্তা করা যায়। তারপরে ফাইসা মাছ, তারপরে বাটা মাছ, তারপরে আরও অনেক রকমের মাছ, সরপুঁটি, ওটা দেখলে যদি সরপুঁটিতে কাটা থাকে, কিন্তু ওখানকার গুলা এখনও আমি ভুলতে পারি না যে ওখানকার যে মাছগুলা, ওখানেও কুমিল্লাতেও ছিল, কিন্তু খুলনাতে অসাধারণ। কুমিল্লাতেও প্রচুর মাছ দেখেছি, ডিফারেন্ট কাইন্ড অফ। আর ইলিশ 2টা জায়গাতে, আসলে আমি 2টা জায়গাতেও ছিলাম, তো ময়মনসিং, কুমিল্লা আর খুলনা। কিন্তু খুলনার কুমিল্লার বিষয়টা হচ্ছে কি, খুলনা ওই পদ্মার চাঁদপুরের ওদিকে নদী আছে, পদ্মা নদীর সাথে লিঙ্কড, তো ওখানে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়, ইলিশ থেকে শুরু করে সব ধরনের মাছ, একদম গলদা চিংড়ি থেকে শুরু করে লবস্টার থেকে শুরু করে সব পাওয়া যেত। তো সো ওই জিনিসগুলা দেখা গেল যে নিয়ে আসতে আসতে সব, ওরা তবে পুরা ইউনিট গিয়েছিল ওদিকে কোনো একটা ইয়াতে এক্সারসাইজে, আসার সময় দেখা গেলো একদম সব অফিসার মিলে 20-25 জন অফিসার বা 12-13 জন অফিসার মিলে একদম হিউজ মাছ নিয়ে আসলো, একদম বিশাল বড় বড় টুকরি ভর্তি, বক্স ভর্তি করে, এবং সেটা আবার সবার ভিতরে ডিস্ট্রিবিউট করে দেওয়া হলো। টাকা দিয়ে নিয়েছে সবাই, কিন্তু কম্পারেটিভলি কম টাকায় পড়তো, যেহেতু একসাথে অনেক মাছ নিত, এবং সেইগুলো একদম ভোলা খুব টাফ ওই সময়কার টাইমগুলা। তো ময়মনসিং, কুমিল্লা, খুলনা, তারপর ঢাকা, এই 4টা জায়গায় পোস্টিং থাকা অবস্থাতেই মেজর হারুনের সাথে আমার ডিভোর্স হলো। ঢাকায় থাকা, মেজর হারুন যখন ঢাকা ডেটের ডিসএফআই জিটু ছিল, তখন ডিভোর্স হলো। তাল্লা ওখানে ভালো করুক, প্রমোশন হলে খুব ভালো, কিন্তু স্টাফ কলেজ না হওয়ার জন্য ছেলেটার ভদ্রলোকের প্রমোশন হলো না। বাট সে তার ওয়াইফ নিয়ে ভালো আছে, এটি হলো সবচেয়ে বড় কথা, যে সে সুস্থ আছে, তার একটা মেয়ে হয়েছে, মেয়েটাও ভালো হয়েছে, মেয়েটাকে ক্যারেট কলেজে দিয়েছে, বাই অল মিনস সে যাতে একটা ভালো লাইফ লিড করতেছে। আমার বাচ্চা দুটো বাচ্চাই ভালো আছে, বড়টা বিয়ে করেছে, বড়টা গ্র্যাজুয়েশন শেষ করেছে, MBA একটা হাফের বেশি শেষ, 2টা সেমিস্টার হলে শেষ হয়ে যাবে, বড়টার প্লাস একটা বিজনেস করছে, আর ছোটোটা ডিগ্রি মাত্র পাশ করলো, এখন হি ইজ ট্রাইং টু গেট ইন্টার। এখন ওদের লাইফ তোরা সেট হয়ে গেছে, এবং আরও হয়তো বা সেট হবে, কারণ খুব সেন্সিটিভ এবং এসব বিষয়। তো এই জন্য আর কি আমি হয়তো বা পেরেছি দূরে, বাট আমার লাইফটা স্যাক্রিফাইস করেছে। কিন্তু ওরা, আমি একটা জিনিস চেষ্টা করতাম যে যাতে আমি এমন কোনো স্টেপ নিব না যাতে ওরা মেন্টালি অফ না হয়ে যায়। কারণ আমি যদি একটা বিয়ে করতাম, মেজর হারুন যেরকম বিয়ে করে ফেলছে, আমি যদি বিয়ে করতাম, বাচ্চাগুলো খুব ইনসিকিউর ফিল করতো। কেন ইনসিকিউর? যে ওরা কিন্তু আমার কাছে আসে নাই, আমার কাছ থেকে কোনো কিছু নিচ্ছে না, খাচ্ছে না, কোনো কিছু না, বাট তারপরেও ওরা দূর থেকে মনে হতো যে ওর মা তো, বাপ তো বিয়ে করছে, মাও বড় হয়ে গেল, কোথাও না কোথাও তো মা আছে তাদের জন্য। এই একটা জিনিসই আমাকে আসলে দ্বিতীয়বার বিয়ে শাদী বা দ্বিতীয়বার কোনো রকমের ডিসিশন নিতে আমাকে অনুৎসাহিত করেছে সবসময়। তো হোয়াট এভার, আল্লাহ আমার বাচ্চাগুলোকে ঠিক রাখুক, সবাই ভালো থাকুক, সেটা এখন এখানে আসি, এখানকার বাংলাদেশে আমি সবাইকে ভালো রাখুক। আমি যদি একটা চাকরি পেতাম খুব ভালো হতো, দেখা যাক যে চাকরির জন্য কোয়ালিফাই করতে পারি। আমি যে একটু কথা বলবো যে আমি যদি পার্ট টাইমও যদি জব পাই, টিচার হিসেবে, অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে পার্ট টাইম জবও আমাকে দেয়, আই উইল বি হ্যাপি ফর দিস। এটা একটা গেল। আর এদিকে তো আমার নাক টাক তো একদম মনে হচ্ছে এখান থেকে কেটে এখান থেকে বোধহয় আলগা করে ফেলতে, এই যে পুরো দাগ হয়ে গেছে দিক থেকে হচ্ছে। এই জিনিসটা কিন্তু ছিল না। এই জিনিসটা কেন? এই জায়গাটা কনস্ট্যান্ট, এই জায়গাটা আমার গলে যায় কনস্ট্যান্ট, এই হাড় এখানকার। আমি যেমন বেঁচে আছি কীভাবে আমি জানি না, অথচ এখানে আমার কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই, কেমন কিন্তু দেখে মনে যেখান থেকে কেউ কেটে ফেলতে চেষ্টা করতেছে এই জায়গাটাকে, যেটা আমার আল্লাহ প্রদত্ত, আমার জন্মগতভাবে পাওয়া। আমি আস্তে আস্তে আমার এটা ডেভেলপ করেছে। আমার 78-79 পর্যন্ত ছিল, তারপর আস্তে আস্তে ডেভেলপ করেছে। কেন ডেভেলপ করেছে? এই জন্য এটা কেটে ফেলার জন্য সবাইকে আমি আশ্চর্য হয়ে যাই আমি। যদিও এটা আমি মাত্র এখানে আসছি, এখানকার সবাইকে বলতেও পারে না, এখানকার কোনোভাবেই না। কারণ বাংলাদেশের আর্মিতে আমি আজকে প্রায় 17 বছর পরে আসছি। দে ডোন্ট নো এনিথিং, নাথিং দিল আমার বিষয়ে এখনও ভাবনা, যেহেতু আমি আর্মির বাইরে, আমি তো অ্যাজ এ সিভিলিয়ান আনঅফিশিয়াল হিসাবে আমি এখানে এসেছি। সো আমি জাস্ট হ্যালো বলেছি, আই জাস্ট রিপোর্ট দ্যাট আই অ্যাম হিয়ার নাও। কিন্তু এছাড়া তো আর কোনো রকমের না। এই জিনিসগুলোর সাথে না, আমি শিওর বাংলাদেশের কোনো গ্রুপ, কোনো নো ওয়ান, মানে পার্সোনালি বা অফিসিয়ালি কেউ এগুলোর জন্য আসলে ইনভলভ না। কারণ এটা সম্ভব না, এই জিনিস কারোর হাতে না, ইনজিউরিগুলো। কারণ এটা অটোমেটিক, কেউ আমাকে মারছে না, ধরছে না, যে অটোমেটিক এই জায়গাগুলো হয়ে যাচ্ছে, সেতী হওয়ার মতো, সেটিও না।
দিস ইজ নট এ সেতিল, দিস ইজ নট এ স্কিন ডিজিজ। এটা অটোমেটিক একটু চামড়াগুলো গলে যাচ্ছে, ভিতর করে যে ফ্লুইডগুলা নিচে চলে যাচ্ছে, যে ভেইনের সেলের টিস্যুর ভিতর ভিতর যে ভেইন আর্টারিগুলো থাকে, এখানে ফ্লুইড যায়, ওগুলো যখন বন্ধ হয়ে যায় তখন সাপোজ ফ্লুইডগুলো ভিতরে চলে গেলো, উপরটা পুরাটা চামড়া স্কিনটা ডেথ হয়ে যাবে। স্কিন যখন ডেথ হয়ে যাবে তখন এই জিনিসগুলো হবে। এবং স্কিন ডেথ হচ্ছে এটা কীভাবে সম্ভব? বিকজ অফ যে পরমাণু অনুপরমাণুর স্ট্রাকচার যেটা মডিউল যেটা ওটা যদি শিফট চেঞ্জ করে ফেলা হয় তাহলে, এবং এটা খুব সূক্ষ্ম, এটা কেউ যে করতেছে তা না, এটা হয়তো অটোই হচ্ছে। তো সো আই ডোন্ট নো। এখন তারপর আমি স্কিন ডাক্তারের কাছে একবার যাবো। আমি এই জন্য সিএমএইচ একটু কথা বলছি, ভালো করে কথা বলতে পারি না। এক ভাই অ্যানাস্থেটিস্ট, হি ইজ ভেরি নাইস পারসন, ভেরি জেন্টাল। ভাবিও ডাক্তার, ভাবি দুজনেই ডাক্তার। বাট ভাইয়ের সাথে যখন আমি কথা বললাম অ্যানেস্থেটিস্ট, ভাই হচ্ছে মানে আমি ফোনটা সেভ করেছিলাম, কিন্তু যখন আমি সেদিন আমি ফোনটা রিস্টোর করছি, যেই রিস্টোর করেছে ফোন নাম্বারটা চলে গেছে। আর ডিএমআর নাম্বার আছে অ্যানেস্থেটিস্ট যে নামটা তো জানি, নামটা শুনে যাবো। যদি অ্যানেস্থেটিস্টের কাছে আমার অ্যানেস্থেশিয়ার কোনো কাজ তো আমি না, কারণ আমি অপারেশনের কোনো কিছুতে আমি এখন যাব না, অপারেটিং কোনো কিছুতে আমি যাবো না অন্তত আগামী 2-3 বছর। এটা আমি আগে ইউনাইটেড স্টেটস আমি আগে দেখাবো আমার ইন্টেস্টাইন, তারপরে ওনারা যেভাবে বলে দিবে বাংলাদেশে এসে ডাক্তারদের কাছে সেটা দিয়ে আমি তারপরে অপারেশন করাবো। বাংলাদেশে অপারেশন করতে হবে কিন্তু এখানে। আর এই যে একেজ ভেইনাটারি যে গলে গেছে এই জিনিসটা তো এখানকার ডাক্তাররাও পারবে, কিন্তু একটু এদিক ওদিক হলে আরও হয়ে যায়। এটারও সব কিছু আগে নিয়ে আসতে হবে আমাকে, যে এটা এরকম ভয়ঙ্কর অবস্থা কেন হলো আমার, এই যে সমস্ত আর জীবনপাত অবস্থা আর কি, সম্পূর্ণ গলে একদম এই যে গলে লাল হয়ে গলে সব এইখান থেকে সরে যাচ্ছে, চামড়া টামড়া মরে পুরা, এবং হাড় পর্যন্ত গলে যাচ্ছে। চোখের এখান থেকে গলে গেছিলো, আমি চোখের দিক থেকে এই পাশে পুরা হাড় গলে এদিকে চলে আসছিলো, এইখানে আসার আগে এই পাশে আমি তাকাতে পারিনি, এই হাড়ের দিকে চলে আসছিলো গলে। তারপরে এটাকে এক্সারসাইজ করলাম, খালি বললাম, মেডিটেশন করলাম, আস্তে 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 এটা ঠিক হয়েছে। এখন আমি জানি না আবার এটা অ্যাটাক হতে পারে, বাট আই উইল নট গিভ আপ। এটা আমি একদম আমার শরীর, আমার পা থেকে মাথা পর্যন্ত হাড্ডি গুড্ডি শরীর সব আমি একা একজন। নো ওয়ান ক্যান গেট ইন টু মি, নো ওয়ান ক্যান স্টে ইন মাই সেল টিস্যু। যদি হয় এটা নিয়ে যুদ্ধ, আমি তো এটা আই উইল নট অ্যালাউ দিস ইজ মাই বডি। তো সো এটা নট অনলি মি, এইচ অ্যান্ড এভরি ওয়ান, সবাই যে আমরা পৃথিবীতে আসছি, এভরি ওয়ান সবাই দুনিয়াতে যারা আমরা আসছি পৃথিবীতে, সবাই যার যার শরীর যার যার লাইফ নিয়ে সবাই আমরা এইভাবে আছি। তো হোয়াট এভার, আল্লাহ নাহিদ ভাবিকে ভালো রাখুক। খুব ভালো লাগলো ভাবির সাথে কথা বলে। আল্লাহ যাতে ভাবি বাচ্চাগুলো নেই, বাচ্চাগুলোকে একজনকেও দেখি নাই, সব ভাবিকে দেখছি সিঙ্গেল। ভাই পাকিস্তান চলে গেছিলো, তারপরে আসছে, তারপরে কোর্স করলে, এখন তো ভাই মেজর জেনারেল মেশিন টুলসের ম্যানেজিং ডিরেক্টর। আরও দেখতে হবে যে অন্য ভাইরা কোথায় আছে। শামীম ভাই কন্টিনিউ ব্রিগেডিয়ার হয়েছিল, তারপরে হোয়াট হ্যাপেন টু হিম আমি শুনি নাই। তো হোয়াট এভার, আল্লাহ সবাইকে ভালো রাখুক। তো আজকে এই পর্যন্তই। আমি একদম সোয়েটিং শুরু হয়ে গেছে, আর বেশিক্ষণ কথা বলে এটা আমি লোডই করতে পারবো না। তো আমাকে আবার 2 দিন পরে যেতে হবে, আমার ফ্ল্যাট ভাড়া নিয়ে আসতে হবে। তারপরে আগে আমার ওয়াশিং মেশিন ঠিক করতে হবে, ওয়াশিং মেশিনটা এখনও সেট করি নাই। একটা পানির ইয়ে কিনতে হবে। তারপরে 24 তারিখে আবার মিতু আন্টি টাকা পাঠাবে, 24 তারিখ না, 20 তারিখের পরে। তখন আবার ওই টাকার সাথে এখান থেকে টাকা মিলে এই বাসার ফ্ল্যাট ভাড়া 70,000 টাকা দিতে হবে। এই টোটাল একদম গলায় বসার টাইটের ভিতরে আছি। তো এগুলো সব এর ভিতরে আবার অনেক কিছু কিনতে হবে। ঘরের যে অবস্থা, এই আলমিরা কবে কিনতে পারবো জানি না, চেষ্টা করব। আগে তো আমাকে ওয়াশিং মেশিনটা ঠিক করতে হবে সবার আগে। তো আপনারা সবাই দোয়া করেন যাতে আল্লাহ ঠিক মতো করে ধৈর্য দেয়, আল্লাহ যাতে ধৈর্য মাফিক যাতে সব কিছু মেনটেন করতে পারি, সব কিছু যাতে গুছিয়ে উঠতে পারি, যাতে যেতে পারি, আল্লাহ যাতে সব ওভারকাম করতে দেয়, সে যাতে একজন একটা জব পেয়ে যাই। চেষ্টা তো করছি সব জায়গায় ইন হওয়ার, কিন্তু আল্লাহ যাতে একটা জব দেয়, এটাই আর কি আল্লাহর কাছে পাওয়া, চাওয়া এবং পাওয়া। আল্লাহ